আর উত্তরবঙ্গে একদম সাজো সাজো রব এখন। তার কারণ একদিক থেকে যেমন উত্তরবঙ্গের মান উপরে তোলার একটা চেষ্টা চলছে রাজ্য সরকারের তরফে, তার পাশাপাশি সীমান্তে সুরক্ষার চেষ্টা চলছে, তার পাশাপাশি এবার রেলপথ আরো সুগম। নতুন রূপে জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশন। অমৃত ভারত স্কিমের আওতায় ঢেলে সাজানো হয়েছে জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশন। শান্তনু আছে আমার সঙ্গে। শান্তনু, কেমন ভাবে সেজে উঠেছে, কি কি ফেসিলিটি সুবিধা বা সুযোগ বাড়লো এর ফলে? দেখো, 1964 সালে কিন্তু জলপাইগুড়ি রোড স্টেশন স্থাপন হয় এবং তার পরবর্তীতে সেই সময় যে অবস্থায় ছিল রেল স্টেশন তার নতুন করে কোনো সংস্কার করা হয়নি। কিন্তু নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পরে কিন্তু যে দেশের যতগুলো অমৃত ভারত স্টেশনকে আধুনিক স্টেশনে রূপান্তরের তালিকা তৈরি হয়েছিল, তার মধ্যে সংযোজিত ছিল জলপাইগুড়ি রোড স্টেশন। এবং আধুনিক ভাবনায় কিন্তু এই স্টেশনকে সাজিয়ে তোলা হয়েছে এবং জলপাইগুড়ি স্থাপত্য বলতে জলপাইগুড়ি রাজবাড়ি, বৈকুণ্ঠপুর রাজবাড়ির যে সিংহদুয়ার রয়েছে সেই সিংহদুয়ারের আদলেই কিন্তু এখানকার প্রবেশদ্বার তৈরি করা হয়েছে এবং ভেতরের যে সমস্ত ব্যবস্থা, বিশেষ করে যাত্রী সাধারণের যাতে স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা থাকে তার সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে। এবং গোটা এলাকা একটা স্টেশন চত্বরে যখন যাত্রী যাবে তার কিছুক্ষণ সময় যদি তার ট্রেন আসতে সময় লাগে, সেই সময়টা সে একটা সুন্দর একটা আবহের মধ্যে, সুন্দর একটা পরিবেশের মধ্যে ঘুরে দেখতে পারে, সেই রকম ভাবে কিন্তু গোটা স্টেশনটাকে সাজিয়ে তোলা হয়েছে। বলা যেতে পারে যে এই অঞ্চলে যতগুলো স্টেশন এই অমৃত ভারত প্রকল্পের মধ্যে সাজিয়ে তোলা হয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম এই জলপাইগুড়ি রোড স্টেশন, যে স্টেশনের সাথে উত্তর পূর্ব ভারতের সমস্ত ট্রেন যোগাযোগ রয়েছে। এনজিপি থেকে উত্তর পূর্ব ভারতের যত ট্রেন যাতায়াত করে এই স্টেশনের মধ্য দিয়ে যায়, অর্থাৎ এই স্টেশন দিয়ে যারা যাত্রীরা ওঠানামা করবেন তাদের কাছে একটা সুন্দর ঝা চকচকে স্টেশন কিন্তু উপহার দিল কেন্দ্র সরকারের রেল মন্ত্রক। এবং এর ফলে যাত্রীরা যেরকম স্বাচ্ছন্দ্য বোধ করবেন, এখানে সময় কাটাতেও যেরকম তাদের কোনো অসুবিধা হবে না, যদি আরো বেশি সময় থাকে সে আশপাশের এলাকা ঘুরে দেখতে পারবেন, তার জন্য সমস্ত রকম ব্যবস্থা কিন্তু এখানে সাজিয়ে তোলা হয়েছে। শুধু তাই না, জলপাইগুড়িবাসীর সেন্টিমেন্ট অর্থাৎ জলপাইগুড়ি যে বৈকুণ্ঠপুর রাজবাড়ি যাকে বলা হয় স্থাপত্য, কয়েকশো বছরের পুরনো সেই স্থাপত্য অর্থাৎ রাজবাড়ির গেট যেটা রয়েছে সেই গেটটাকে কিন্তু সামনে তুলে ধরা হয়েছে। তার ফলে এখন যাত্রী যখন রেল স্টেশনে ঢুকছেন তার মনে হবে যে জলপাইগুড়ি রাজবাড়িতে সে প্রবেশ করছেন। এবং ভেতরের ব্যবস্থা, চারদিকের যে ব্যবস্থা, পার্কিং এর ব্যবস্থা থেকে শুরু করে যাত্রীদের বসার ব্যবস্থা, প্রতীক্ষালয়ের ব্যবস্থা সবটাই কিন্তু আধুনিক এবং সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। তার ফলে সকল মানুষ কিন্তু যেমন খুশি, যাত্রীরাও খুশি। এবং আজকে এই পরিষেবার উদ্বোধন হয়ে গেল, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, পাশাপাশি পরিবহন মন্ত্রী অর্জুন সিং উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। এবং এই অনুষ্ঠানকে ঘিরেও কিন্তু সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ছিল। অনুষ্ঠানে বহু মানুষ, জলপাইগুড়ি বহু বাসিন্দা কিন্তু উপস্থিত হয়েছিলেন, যারা যাত্রী হিসাবে স্টেশনে গিয়েছিলেন তারাও কিন্তু একটা মনোজ্ঞ অনুষ্ঠান উপভোগ করলেন। এবং সকলেরই বক্তব্য, স্টেশন যে এত সুন্দর, এত আধুনিক, এত ব্যবস্থাপনা সম্পন্ন হতে পারে তারা ভাবতেই পারেননি, অর্থাৎ তারা কল্পনা করতে পারেননি। সেটাই হয়ে গেল আজ থেকে, যেটা আজকে যাত্রী সাধারণের জন্য চালু করে দেওয়া হলো। জলপাইগুড়ির বাসিন্দা এবং যারা ওঠানামা করবেন যাত্রীরা, তাদের পক্ষে অত্যন্ত একটা সুন্দর এবং স্বচ্ছ ব্যবস্থা তৈরি করা হলো। খুব ভালো লাগছে, খুব ভালো একটা প্রকল্প হচ্ছে। আগের যে রোড স্টেশন ছিল এখন সেটা ভাবাই যায় না। আমরা এরকম স্টেশনটা কলকাতার দিকে দেখতাম, আরো উন্নত হোক এটাও আমরা চাই। আমি খুবই অভিভূত বা আপ্লুত উত্তরবঙ্গবাসী হিসাবে এটা পেলাম। আমরা জলপাইগুড়িবাসী, খুবই ভালো লাগছে। আরো উন্নত হোক, নতুন সরকার আরো ভালো কাজ করুক জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গের জন্য, এটাই চাই আমি। স্টেশনে রেলমন্ত্রী ওখান থেকে উদ্বোধন করবেন। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের একটা মিটিং নিয়ে সব আরটিওদের সঙ্গে বসে কথা বলবো, কি সমস্যা কিভাবে ঠিক করা যায়, কি পরিকল্পনা করা যেতে পারে। পুরো ডিপার্টমেন্টটাকে কন্টেক্সচুয়াল বানিয়ে রেখে দিয়েছে, কারো কোনো দায়িত্ব নেই, কোনো দায়িত্ব ছাড়াই সবাই কাজ করে যাচ্ছে। 14 বছরেও শুটিয়া বিচার পায়নি। 14 বছর আগে শিক্ষক বরুণ বিশ্বাস খুন হয়েছিলেন। তারপরে পালা বদলের আগে তৃণমূল সরকার ফাইল আর খোলেইনি। এবার বরুণ বিশ্বাসের পরিবার জনতার দরবারে এলেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন, মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন এবার বিশেষ সরকারি আইনজীবী নিয়োগের খবর আছে। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, দেখো, একদমই গত 2012 সালের 5ই জুলাই খুন হয়েছিলেন গাইঘাটার শুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস।
এবং সেই খুনের পরে পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতে এই মামলার শুনানি শুরু হয় বনগাঁ মহকুমা আদালতে। FT1 বিচারকের অধীনে এই মামলা শুরু হয় এবং এই মামলায় যে 76 জন সাক্ষ্য ছিল তাদের মধ্যে ইতিমধ্যে 36 জনের সাক্ষী আগে নেওয়া হয়েছিল। আজ 37 নম্বরের যিনি সাক্ষ্য ছিলেন তার সাক্ষী নেওয়া হয়েছে। বনগাঁ FT1 এর বিচারক আজকে সাক্ষী নিয়েছেন এবং এই মামলায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে সাম্প্রতিক বরুণ বিশ্বাসের পরিবারের তরফ থেকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা হয়েছিল এবং সঠিক বিচারের দাবি করা হয়েছিল। সেই অনুসারেই বলা যেতে পারে তাৎপর্যপূর্ণ বিষয়টি যে এই মামলায় স্পেশাল পিপি নিয়োগ করা হয়েছে, অর্থাৎ বিশেষ আইনজীবী, সরকারি আইনজীবী নিয়োগ করা হয়েছে। আগে যিনি সরকারি আইনজীবী ছিল তাকে সরানো হয়েছে। যেটা নিয়ে অভিযোগ ছিল পরিবারের তরফ থেকে এবং পরিবার বারবার করে অভিযোগ করে আসছিল যে তার বাবাকে অর্থাৎ বরুণ বিশ্বাসের বাবাকে এখনো পর্যন্ত তার সাক্ষ্য গ্রহণ করা হয়নি। আজ কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় যে যিনি সরকারি আইনজীবী হয়েছেন, স্পেশাল সরকারি আইনজীবী, তিনি কিন্তু জানিয়েছেন যে আগামী যে শুনানির ডেট রয়েছে সেদিন বরুণ বিশ্বাসের বাবা সাক্ষী গ্রহণ করা হবে, যেটা এই বরুণ বিশ্বাসের মামলায় প্রথমবার বাবা সাক্ষী দেবেন আগামী শুনানির দিনে। এবং আইনজীবীরা জানিয়েছেন যে বিচার প্রক্রিয়া যেমন ভাবে চলছে তাতে অবশ্যই এই মামলার নিষ্পত্তি হবে দ্রুততার সঙ্গে, সেই ব্যবস্থা গ্রহণের জন্য আরেকটু থাকবো এই খবরটায়। সেই কারণে অনিরুদ্ধ তোমার কাছ থেকে জানতে চাইবো যে বরুণ বিশ্বাস, মানুষকে মনে করিয়ে দেওয়া, বরুণ বিশ্বাস প্রতিবাদী, কিসের প্রতিবাদের জন্য প্রাণ দিতে হয়েছিল? বরুণ বিশ্বাস এলাকায় প্রাথমিকভাবে নারী নির্যাতন, ধর্ষণ এর প্রতিবাদে যে সুকিয়া প্রতিবাদী মঞ্চ, সেই প্রতিবাদী মঞ্চের সদস্য ছিল এবং পরবর্তীতে বরুণ বিশ্বাস ওই এলাকার যে খাল রয়েছে, চালন্দি খাল, বিভিন্ন রকম যমুনা, ইছামতি সংস্কারের জন্য আন্দোলন করেছিল এলাকার মানুষ। এলাকা প্রতি বছর বন্যা কবলিত হয়ে পড়তো, সেই কারণেই এলাকার মানুষের আন্দোলন ছিল। সেই আন্দোলনে সামিল ছিল বরুণ বিশ্বাস এবং পরবর্তীতে পরিবর্তন হওয়ার পরে অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকার আসার পরে ওই খাল সংস্কার বা নদী সংস্কারের জন্য প্রায় 34 থেকে 35 লক্ষ টাকা স্যাংশন হয়েছিল। সেই যে অনুমোদন, সেই অনুমোদন অনুসারে খাল সংস্কার হয়নি, তারই প্রতিবাদ জানিয়েছিল বরুণ বিশ্বাস। তারপরেই বরুণ বিশ্বাস খুন হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় এবং এই অভিযোগের পরে যেভাবে তদন্ত প্রক্রিয়া আগাচ্ছিল তা নিয়ে পরিবারের একাধিক অভিযোগ ছিল। সাম্প্রতিক মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তারা সেই দাবি জানায় এবং নিশ্চয়ই কামদুনির ফাইল খুলেছে, এবার এই ফাইলও খোলা হলো, নিশ্চয়ই বিচার পাবে শুটিয়া। সীমান্ত সুরক্ষায়, জাতীয় নিরাপত্তায় জিরো টলারেন্স। সীমান্ত সুরক্ষার কাজ কিভাবে চলছে তা দেখতে এবার উত্তরবঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল উত্তরবঙ্গে বৈঠক হবে সীমান্ত সুরক্ষা নিয়ে। BSF আউটপোস্ট, একাধিক ইস্যু নিয়ে আলোচনা হবে। নার্কোটিক্স দপ্তরের আধিকারিকরা থাকবেন, কারণ এই সীমান্ত দিয়ে প্রচুর পরিমাণে মাদক পাচার হয়। বৈঠকে থাকবেন সীমান্তবর্তী জেলা শাসক, পুলিশ সুপার। আজ রাতেই রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জাতীয় সুরক্ষায় জিরো টলারেন্স। রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলির নিরাপত্তা নিয়ে এবার বৈঠক করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে নবান্ন সূত্রে খবর। আগামী 18 জুলাই উত্তরবঙ্গে এই বিশেষ বৈঠক হতে চলেছে। 17 জুলাই রাতেই রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গের এই বৈঠকে চিকেন স্নেক অন্যতম যে আলোচনার বিষয়বস্তু হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই বলেই মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের আধিকারিকরা এই বৈঠকের প্রস্তুতি নিতে শুরু করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মুখ্য সচিব, রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরাও এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন বলেই নবান্ন সূত্রে খবর। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন এজেন্সির উচ্চ পর্যায়ের আধিকারিকরাও এই বৈঠকে থাকবেন। ইতিমধ্যেই BSF-কে জমি দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে নয়া সরকারের তরফে। 1000 একরেরও বেশি জমি BSF-কে আউটপোস্ট ও ফেন্সিং করার জন্য দেওয়া হয়েছে। রাজ্যে সরকার পালাবদলের পর নয়া সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জাতীয় নিরাপত্তায় জিরো টলারেন্স নেওয়া হবে এবং সীমান্ত সুরক্ষার জন্য BSF-কে জমি দেওয়া হবে। তার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
45 দিনের ডেডলাইন দিয়েছিল রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরকে। সেই মোতাবেক ইতিমধ্যেই বিএসএফকে বেশিরভাগ সীমান্তবর্তী জেলাতেই জমি দেওয়ার প্রক্রিয়ার কাজ শেষ হয়ে গেছে। ফলত সেক্ষেত্রে আগামী 18ই জুলাইয়ের বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই নবান্ন সূত্রে খবর। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।